কিভাবে হয়েছে। আপনারা দেখবেন সেই অতীতকালের পেশার উৎপত্তি হয়েছে কিন্তু মানুষের প্রয়োজনে। যখন যেই পেশাটি মানুষের প্রয়োজন ছিল তারা সেইভাবে পেশাগুলোকে ডেভেলপ করেছেন। সেই হিসাবেই কিন্তু আমাদের আজকে যে আমরা প্রান্তিক পেশা বলছি সেটি একসময় খুব গুরুত্বপূর্ণ পেশাই ছিল। আজকে কালের বিবর্তনে হয়তো প্রযুক্তি ডেভেলপের কারণে আজকে তাদেরকে আমরা প্রান্তিক পেশা বলছি, তবে কোনো পেশাই কম গুরুত্বপূর্ণ নয়। আমি এটি বলতে চাই যে আপনারা আজকে যারা প্রান্তিক পেশার জনগোষ্ঠী এখানে উপস্থিত আছেন তাদের কয়েকজন বক্তা বলেছেন যে প্রযুক্তির সাথে আপনাদের অন্তর্ভুক্ত হতে হবে, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করতে হবে। এটি অবশ্যই এই যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য এটি আবশ্যিক যে আপনাদের প্রযুক্তির সাথে আরো বেশি করে পরিচিত হতে হবে, প্রযুক্তিগতভাবে আপনাদের এই পেশাটিকে ডেভেলপ করতে হবে। আপনারা যদি আপনাদের পেশাকে আরো সৃজনশীল উপায়ে এটি করতে পারেন, আপনারা দেখবেন যে বর্তমানে সভ্য সমাজ কিন্তু প্রযুক্তির সৃষ্টিশীলতাকে গুরুত্ব দিচ্ছে। যেমন আমাদের সাবেক সভাপতি মহোদয় বললেন যে একটি কাঁসার জিনিস কিনেছেন, সেটিও কিন্তু অনেক দাম দিয়ে কিনেছেন, কিন্তু সেটি তারা পছন্দ করেছেন কারণে কিনেছেন। আমি দেখেছি যে পরিসংখ্যান থেকে দেখলাম ফরিদগঞ্জ উপজেলায় চাঁদপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রান্তিক পেশাজীবী আছে ফরিদগঞ্জ উপজেলায়। সেক্ষেত্রে ফরিদগঞ্জ উপজেলাটি অবশ্যই অধিক গুরুত্ব পাওয়ার যোগ্যতা রাখে। যখন আমরা এই দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু করব, আমি জেলা সমাজসেবা কর্মকর্তা মহোদয়কে অনুরোধ করব যেন আমাদের ফরিদগঞ্জ উপজেলার পেশাজীবীদের মাধ্যমে এই কাজ শুরু করা হয় এবং এখানে অধিক গুরুত্ব দেওয়া হয়। কল্যাণে তাদের ভাগ্যবানে কাজ করছে। 53-54টা প্রোগ্রাম নিয়ে এই সমাজসেবা অধিদপ্তর কাজ করছে। ফরিদগঞ্জ উপজেলায় প্রায় 20টিরও অধিক প্রোগ্রাম আছে। তো তার মধ্যে প্রান্তিক পেশাজীবীদের যে জীবনমান উন্নয়ন কর্মসূচির প্রথম পর্যায়ে সেখানে 117টা উপজেলা অন্তর্ভুক্ত ছিল, তার ভিতরে ফরিদগঞ্জ ছিল। এটা কিন্তু একটা ভাগ্যের কথা, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ছিল। এবং ফরিদগঞ্জে আমরা কত জরিপে প্রায় 1284 জন বা এরকম একটা সংখ্যা পেয়েছি। এটা হয়তো একটু কম বেশি হতে পারে, আবার হয়তো কেউ পেশা ছেড়ে দিতে পারে, আবার নতুন পেশা যোগ দিতে পারে। এটা আমরা নতুন করে আবার জরিপটা করবো আমাদের এই দ্বিতীয় পেজে। তো সেক্ষেত্রে তাদের যে কল্যাণের জন্য আমাদের যত অধিদপ্তর থেকে যত নির্দেশনা আছে, যেমন আপনাদেরকে আমরা অবহিত করলাম যে আমরা এরকম একটা কাজ করতে যাচ্ছি। আপনারা তো আগে জানতেন না, তাই না? তা এখন আপনারা জেনেছেন যে আমরা এরকম একটা কাজ করব। তো সেক্ষেত্রে আপনাদের তরফ থেকে যে প্রপোজালগুলো এসেছে আমরা সেগুলো নোট ডাউন করেছি। তারপরে আরও বেশ কয়েকটা প্রোগ্রাম ভিজিট করি। সেখানে দেখতে পেলাম যে আসলে আমাদের এই যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদেরকে যদি একটু আধুনিকতার মাধ্যমে যদি প্রশিক্ষণ দেওয়া যায় এবং তাদের কিছু নর্মস, অর্থাৎ একজন কাস্টমারের সাথে কতটুকু ভালো ব্যবহার করলে কাস্টমার আপনার প্রতি আকৃষ্ট হয়, এরকম কিছু সামান্য কিছু বিষয়ে যদি একটু ধারণা দেওয়া যায়, দেখা যায় যে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত একজন যাকে আমরা শিল বলি বা নরসুন্দর বলি, তার কাছে যে কাস্টমারের ভিড় লেগে থাকে এটা অন্য কার কাছে থাকে না। প্রেস ক্লাবের সামনে যে কামার শিল্পটা, তারা অল্প কয়েকজন সদস্য এখানে কর্মরত। তো আমি সাবেক উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এদেরকে আমাদের এখানে এই যেহেতু এটা সরকারি একটা জায়গা ও আপনার এখানে বসার স্থান করে দিয়েছিলেন। ওরা আগে বাজারে আমাদের শহীদ মিনারের সামনে বসতো, এতে আমাদের পরিবেশ বিপর্যয় বা অ্যাক্সিডেন্টের একটু সম্ভাবনা থাকার কারণে ওদেরকে এক পাশে নিয়ে দিয়েছে। তারপরে আরেকজন যে মাটির শিল্প নিয়ে কাজ করতেছে, যে সংখ্যা একজন। আমি উপজেলা প্রশাসনকে অন্তত বলবো ব্যাপক আকারে না নিয়ে হলেও আপনি একটা গোষ্ঠীকে 1 বছর যদি ইস্টাবলিশ করেন, যেমন এই যে কামার শিল্প, এই পিছিয়ে পড়া মানুষগুলো আগে একটা চমৎকার জীবন এবং সমৃদ্ধ জীবন করতে পারবে। একই সাথে আমি 3-4জন প্রান্তিক জনগোষ্ঠীর বক্তব্য শুনেছি, তারা বারবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছে, চারজনে বলছে যে আমাদের এই সংখ্যাটা আরো রয়েছে, তাদেরকে কিভাবে বৃদ্ধি করা যায় এবং তাদেরকে প্রশিক্ষণের আওতায় এনে তাদের জীবনকে আরো সমৃদ্ধ করা যায়, সেই বিষয়টা একটু দেখবেন। প্রান্তিকভাবে যারা আমাদেরকে সেবা দিয়ে আসতেছেন, যারা দীর্ঘদিন একটা সময় তারাই আমাদের মূল চালিকা শক্তি ছিল, কিন্তু সময়ের ব্যবধানে তারা অনেক অবহেলিত, বঞ্চিত হয়ে পড়ে। এই তাদেরকে পুনরায় তাদের
শিল্প, তাদের কর্মগুলো যে একটা শিল্প, সেই স্বীকৃতি দেওয়া, তাদেরকে অনুপ্রাণিত করা, প্রণোদনা দেওয়া, সমাজে তুলে ধরা তাদেরকে, এই যে উদ্যোগটা সমাজসেবা নিয়েছে, সেজন্য অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য তারা। আমরা ফরিদগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে এমন মহৎ উদ্যোগের জন্য, এমন চমৎকার উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ। এবং এগুলো তারা বিক্রি করে আমাদের ফরিদগঞ্জ অঞ্চলে বিক্রির সুযোগ তারা পাচ্ছে না। রায়পুর, লক্ষ্মীপুর, চাঁদপুর সহ বিভিন্ন এলাকা তারা হেঁটে হেঁটে এগুলো বিভিন্ন দোকানে দোকানে বিক্রি করছে। এমনকি তারা মূলে বাঁচতে গিয়ে অনেক অসুস্থ হয়ে পড়ছে। এই যে আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ছে। তো তারা সংশ্লিষ্ট সমাজসেবা অধিদপ্তরের দৃষ্টি কামনা করছে। যদিও একটা রিপোর্ট আমরা তৈরি করেছি আমাদের সভাপতি মহোদয় সহ। জেলেদেরকেও এর অন্তর্ভুক্ত করা, পাশাপাশি আমাদের জেলেরা আসলে অত্যন্ত অসহায়। এদের ভিতর থেকে অনেকে আছে, দেখা যায় যে মাছ চাষের মাছ ধরার পাশাপাশি তারা বড়শি তৈরি করে, তারপরে যে বিভিন্ন রকমের চাই তৈরি করে। আগের দিনে যে চাই আমরা ব্যবহার করতাম। তাই আমি গত কিছুদিন আগে আমাদেরকে, গত কয়েক বছর আগে আমাদেরকে এভাবে মূল্যায়ন করা হয়েছে, বর্তমানেও আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে। আসলে আমি মানে কি বলবো, অনেক আনন্দিত হচ্ছি। আরো কিছু লোক আছে, তাদেরকে এই আওতায় এনে অন্তর্ভুক্ত করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ। একটা বৃহৎ অংশ, এটা প্রাগৈতিহাসিক যুগ থেকে কিন্তু এরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। কামার, প্রধান, নাপিত, বাঁশবেত প্রস্তুতকারক, কাঁসা পিতল প্রস্তুতকারী, নকশি কাঁথা প্রস্তুতকারী, জুতা মেরামত প্রস্তুতকারী, লোকশিল্প পেশার সাথে সম্পৃক্ত যারা রয়েছেন, এই যুগ যুগ ধরে কিন্তু তারাই বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ করছে না, তারা কিন্তু বাংলাদেশের অর্থনীতিকেও চাঙ্গা করে রেখেছেন। আজকে শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে তাদের অবস্থা অনেকটা কোণঠাসা হয়ে পড়লেও ঐতিহ্যের ধারক বাহক হিসেবে কিন্তু তাদের নামটা সর্বাগ্রে চলে আসে। এজন্য প্রস্তুতকারী, নাপিত, বাঁশবেত পণ্য প্রস্তুতকারী, কাঁসা পণ্য প্রস্তুতকারী, লোকজ শিল্প। তো লোকজ শিল্পের মধ্যে আবার বাউল, কীর্তন, জারি, ভাসান এই বিষয়গুলা ইনক্লুডেড। এছাড়া লোকজ যন্ত্র, জুতা মেরামতকারী, প্রস্তুতকারী এবং নকশি কাঁথা প্রস্তুতকারী, এই 10টি পেশা এই প্রজেক্টের অন্তর্ভুক্ত করা হয়েছে।